ধীর পায়ে রেদোয়ান এগিয়ে যাচ্ছিল। অনামিকাকে দেখে দু চোখ উপচে পানি আসছে। মেয়েটা কি হতে কি হয়েছে? আধো ঘুমে পিটপিট করে তাকিয়ে আছে অনামিকা। রেদওয়ানের প্রথম স্পর্শে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। রেদওয়ান ধীরে ধীরে দুহাতে মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয়। কপালে হাত ঠেকিয়ে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে। অনামিকা চোখ মুখ শক্ত করে আছে। বাকি সবার দৃষ্টি তখন ওদের দিকে। হাজারো কথার ঝড় আজকে খুলছে। আচ্ছা, আজকে কি রহস্য সমাধান দিবস? কিছুটা সময় নিয়ে রেদওয়ান বলতে শুরু করে। আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম। একলা একটা মেয়ে ক্যাম্পাসের পুকুরে পানিতে পা ডুবিয়ে বসে আছে। বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন অন্য এক জগতে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই। হঠাৎ মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে ছাতা বের করে সে হাঁটছিল লাইব্রেরির দিকে। যতক্ষণ লাইব্রেরি খোলা ছিল ততক্ষণ সে বসে এক মনে পড়ছিল। বিকেলের দিকে চলে যাচ্ছিল। আমার মন খারাপ হলো, কারণ সেই দুপুরের সময় থেকে আমার চোখের প্রতি পলকের যে মেয়েটা ছিল, তারপর প্রায় মেয়েটাকে দেখতাম, খুঁজে বেড়াতাম, কারণ জানি না, হঠাৎ 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 পেয়েও যেতাম। পুরো ক্যাম্পাস যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে পড়তো। একদিন নিজেকে নিজেই প্রশ্ন করছিলাম, মেয়েটার কি কোনো বন্ধু নেই? হ্যাঁ, মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না, একদম একা। তবে ভবঘুরে বাচ্চাদের প্রতি বেশ টান। নিজে তাদের জন্য এটা ওটা কিনতো, কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। একদিন অনুভব হলো আমি তো ভালোবাসি। হ্যাঁ, এই মেয়েকে ভালোবেসে ফেলেছি। যেদিন ভালোবাসার দাবি নিয়ে সামনে যাই সেদিন প্রত্যাখ্যান করে। সে বলেছিল, পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই, সব সাময়িক আকর্ষণ কিংবা দায়িত্ব। তবুও আমি তো পিছিয়ে থাকিনি, প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিলাম। একদিন সে বলল, আপনি কি জানেন আমি অনাথ? আমার বাবা মা কেউ নেই। এমন মেয়েকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। তোমার মা বাবা নেই, এটা তোমার দোষ না। আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই। দুদিন পর এই আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠব। তখন আমি ভালোবাসে আমি ভালোবেসে আগলে রাখবো। আমাকে ভালোবেসে আপনি কি করতে পারবেন? তুমি যা বলবে তাই। বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য? জান দিতে পারবো, এটা আর কি। পুরুষ মানুষের গোপন সৌন্দর্য তার বুকের ঘন লোম। কোনো নারীর জন্য এটা বিসর্জন দিয়েন না। আমার থেকে ভালো মেয়ে পাবেন। আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না। ভালো থাকবেন। দুদিন পর যখন সে আমাকে দেখলো, অবাক হয়ে তাকিয়েছিল। হয়তো ভাবতে পারেনি আমি এমন করব। কিছুক্ষণ পর আমার বুকে হামলা পড়ে কাঁদতে থাকে। সেদিনের কান্নায় কিছু তো ছিল, হয়তো একটু ভালোবাসা পাওয়ার পূর্ণতা। শুরু হয় আমাদের পথ চলা। তুসি মামি মামা সম্পর্কে সব বলতো। প্রচণ্ড কান্না করতো যেদিন অতসীকে ওর জন্য অপমানিত হতে হতো। বারবার প্রতিজ্ঞা করত আতসীকে কিছুই বলবে না, মাপ চাইবে, বারবার ভুলেও যেত। এভাবেই চলছিল। একদিন আমার মাথায় ভূত চাপলো, বিয়ে করার ভূত। অনামিকাকে প্রস্তাব পাঠাতে বললে আমি বলেছিলাম পরে পাঠাবো। তো আগে আমরা নিজেরা বিয়ে করে নিব, এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে বাধ্য হয়। হুজুর আমাদের কলেমা পড়িয়ে বিয়ে দেয়। 3 কবুলে বিয়ে। তারপর বেশ চলছিল। আমরা তখন অনামিকাকে শারীরিকভাবে চাই, খুব চাই, কিন্তু অনামিকার এবারও রাজি না। পরে যখন বলি আমার হক আছে, সে ফেরায় না। সে রাতের পর থেকে অনাহিয়া আসতে শুরু করে। তখন ওর কথা, কান্না অসহ্য লাগতো, ইগনোর করতাম। কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করেছিলাম, ঠিক তেমন তালাক বলে সব শেষ করে দেই। আমি জানতাম অনামিকার কেউ নেই, ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বোকা মেয়েটা কী করলো জানো? বোকা মেয়েটা ক্যাম্পাসের ছেলেদের সাথে মিশতে শুরু করলো, বন্ধু বানাতে লাগলো। হয়তো মনে করেছিল আমি জেলাস হয়ে ফিরে আসব, কিন্তু তার প্রতি আমার এক ক্লাস অনীহা আমাকে ফিরে আসতে দেয়নি। কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে কনসিভ করেছে।
আমি সাইদ আমি সহজভাবে অ্যাবরেশন করাতে বললাম। সে প্রত্যুত্তরে বলেছিল, আমি অ্যাবর্শন করাবো না। নিজে এতটুকু যোগ্যতা রাখি নিজের সন্তানকে আগলে রাখার, মানুষ করার। ভয় নেই, কোনোদিন সামনে এসে দাঁড়াবে না অধিকারের দাবি নিয়ে। তারপর আর তার সাথে কথা হয়নি। পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে অ্যাবরেশন করিয়েছে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু পরে জানতে পারি অক্সিজেনের অভাবে আমাদের সন্তান 13 সপ্তাহে মারা যায়। কারণ আমি আমার দেওয়া টেনশন হয়তো নিতে পারিনি, তাই তো এমন হলো। তারপর অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আফরিন যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে, তখন দ্রুত দেশে ফিরে এসেছি। আফরিনের থেকে সব জেনে নিজেকে আটকে রাখতে পারি। আমি জানি আমি খুব খারাপ। আমার উচিত ছিল যখন অনামিকা শুরুর দিকে অতসী বা মা নিয়ে পাগলামো করতো, সে বিষয় সিরিয়াসলি নেওয়া। ওর ব্যবহার মাঝে মধ্যে উগ্র হয়ে উঠতো, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আমলে নেইনি। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক, কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না। রেদওয়ানের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসলো। আমরা সবাই এটা জানি সায়ন ভাই অতসীকে ভালোবাসে, বিয়েটা কি আজ তাও ক্লিয়ার হলো। তাই বলছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই, তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত। আফরিনের কথায় এবার রাইমা ফুঁসে উঠল, কিছুটা চিৎকার করেই বলল, কেন গো, মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না? যার যখন ইচ্ছে সেভাবে ব্যবহার করবে। অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজে থেকে শায়ন ভাইকে ডিভোর্স না দিয়ে দেবে, সে পর্যন্ত ডিভোর্সের কথাও কেউ মুখে আনতে পারবে না। যখন ইচ্ছে হবে মাথায় নিয়ে নাচবেন, ইচ্ছে হবে দূরে ফেলে দিবেন। তা হচ্ছে না, দেখি কে কি করে। শাস্তি, ঠিক কী শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কি করবেন, মারবেন নাকি পুলিশে দিবেন? না মানে আমি তো এ দুটো ছাড়া কোনো শাস্তিই খুঁজে পাচ্ছি না। অনা আপুর জন্য আপনাদের কোনো সিম্পাথি না থাকলেও আমার হচ্ছে। মেয়েটা ছোট্টবেলা থেকে যে এক প্রকার গুমোট জীবন পার করেছে, এইটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডেড। স্বাভাবিক, আমরা মানুষ চামড়ার মুখ দিয়ে অনেক কিছুই বলতে পারি, কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপর না আসে। অনামিকা আপু যাই হোক না কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না। আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না। তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি, অথচ দেখেন কোনো না কোনোভাবে আমরা সবাই এই জঘন্য খেলায় মেতে উঠেছি। আমি জানি অতসী কতটা সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার কে ছিল? কেউ না। তাছাড়া হাতের 5 আঙ্গুল সমান হয় না, ঠিক তেমনি অতসী অনামিকা দুজনই আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য। সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশা হতো। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথার দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝেছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। একটা গল্প যখন আমরা পড়ি, আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্ট পাই ঠিক, কিন্তু সেই বাদে অন্য কারো এমন কষ্টে মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকাকে নিয়ে হয় না, একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ যখন প্রতিটা চরিত্র পরিপূর্ণ। প্রতিটি মানুষের জীবনী গল্প থাকে, থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হাঁটতে হাঁটতে জিতে যাওয়া। আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না, বলছি না যে সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কারের যোগ্য, কিন্তু তাই বলে তার অসহায়তার সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কাজ করছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্টের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা তো সারা জীবনই ছিল, এখন হয়তো মরেও যাবে। শায়ন ভাই অতসীকে ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু শায়ন ভাই আর অতসী মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না। তার ভালোবাসার প্রয়োজন, কেয়ার, ভালোবাসা।
সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা ছাড়া কে ফিরিয়ে আনবে? রাইমার কথা ইফাত সহমত হলো। সায়ান অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে। এই মেয়েটা তাহলে কি দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন অতসী, আমি তোমাকে ছাড়বো না। আমি একা, এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা। আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জীব কাটা। তবে এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তাড়ায়। অনামিকা সত্যি বড্ড একা। ক্লান্তিতে দুচোখ ভেঙে আসলেও নিজেকে সামলে নিচ্ছে সে। শাওয়ারের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর। মাকে তার মনে নেই। বাবাকে দেখেছে বছর 2 আগে। সংসার করছে দিব্যি। আজকে নিজের জীবন কেমন যেন ক্ষয়রাতি জীবন মনে হচ্ছে। এমন জীবন তো কাম্য ছিল না। ভুলেও সে কারো করুণার পাত্রী হতে চায় না। নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে এলো অনামিকা। বাইরে সবাই বসে আছে। হালকা গতিতে অতসীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা। অতসী এগিয়ে এসে দুহাতে আঁকড়ে ধরতে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয়। আর কত করুণা, আর চায় না তার। অতসী, তোকে এখন প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে, কিন্তু একটু পরেই আবার তোকে খুন করতে ইচ্ছে করবে। তাই কথাগুলো বলছি। আমি জানি না কেন আমার সাথে এমন হয়েছে, জানতেও চাই না। তোর সংসার তুই সামলে নে, আমাকে মুক্তি দে। আমি মুক্তি চাই। কিন্তু হ্যাঁ শাহিন মাহমুদ, তোমার সাথে আমার বিয়ের রেজিস্ট্রেশনটা ফেক ছিল, চাইলে খোঁজ নিতে পারো। এই কারণে আমি শরীয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি। না, সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিল না সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম অতসীর প্রতি ঘৃণা কি আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করে। যদি করে তাহলে ধুমধামে বিয়ে করে নেব। এইভাবে আমার প্রতিশোধ শেষ হবে। কিন্তু কথাই আছে না, রাখে আল্লাহ মারে কে। যাই হোক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না। অতসীর সাথে কথা শেষ করে অনামিকা রেদওয়ানের দিকে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে। আমি মনে করতাম আমার মা আমার সন্তানে ফিরে আসবে, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি। কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে? আমিও পারবো না। তাই আমার সামনে কোনো দাবি নিয়ে আসবেন না। কথাগুলো বলে অনামিকা মামাকে গিয়ে হাত ধরে বলল। কয়েকটা দিন, মাত্র 7টা দিন আমাকে আপনার বাসায় ঠাঁই দিন, আমি চলে যাব। সেদিন অনামিকা সত্যি চলে যায় অতসী সায়ানের জীবন থেকে। তারপর সায়ান খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। এতটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল যেখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধ নির্দায় মতো ছিল, ভাবলেই গা শিউরে ওঠে। অনামিকা রেদওয়ানকে মাফ করেনি। রেদওয়ান আশা ছাড়েনি। 7 দিন পর অনামিকা ইন্ডিয়ার বেঙ্গালুরু চলে যায়, কারণ সে নিজেকে সময় দিতে চায়। কেউ বাধা দেয়নি। অতসী সায়নের লাইফ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতসীর কথায় সায়নের সব যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। যে অতসীকে পাওয়ার জন্য এত কিছু, সে অতসী সায়নকে ছেড়ে যেতে চাইছে। মিস্টার মাহমুদ, সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি এই পৃথিবীতেই পেয়ে যেতে হয়। ধরে নিন না, এটা আমার প্রতি, আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি। কোন ধরনের শাস্তি এটা? তুমি বললে আমাকে মেনে নিতে হবে। হবে তো। মিসেস মাহমুদ, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি শুধু আজকে? চাওয়া না চাওয়া কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট ইজ দ্য আই কান্ট অ্যালাউ দিস। আপনি কি চান না মানুষ আমাকে, আমার নিজের পরিচয় আমাকে চিনতে পারে? তুমি আবার কোম্পানি জয়েন করো। ইনফ্যাক্ট তুমি চাইলে আমি দেশেই। মিস্টার মাহমুদ, এটা একটা স্বপ্নের মতন। আমি ফ্রি কিছু চাই না। সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই। আপনি যেতে দিতে না চাইলে আমি যেতে পারবো না, কিন্তু এইভাবে হয়তো আমার সব ইচ্ছাগুলো মাটি চাপা পড়ে যাবে। অতসীর কথা শেষ হতে না হতে সায়ন দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবেই না কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সে গল্পের অতসী এভাবে সায়নকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুরে চলে যাবে, শুধুমাত্র একটা ভালো কোম্পানির থেকে জব অফার এসেছে বলে। গ্রাফিক্স ডিজাইনের উপর আরও বিস্তর জানতে পারবে বলে। আবার বলছে কি না এসব শাস্তি।
2 বছরের হিসাবও জানে না নাকি? দিহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছে করছে। আজ ও যদি অতসীকে সে এসব না শেখাতো তাহলে হয়তো এমন স্বপ্ন অতসী দেখতো না। বেশ রাত করে সায়ান বাসায় ফিরে অতসী দিব্যি বসে আমলকি খাচ্ছে। বেশ রাগের সাথে সায়ান এসে হাত থেকে আমলকি নিয়ে নিল। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, কথা না বলেই ফ্রেশ হতে চলে গেল সায়ান। ফিরে এসে সায়ান অতসীকে খাবার খাওয়ানোর জন্য হাত বাড়াতেও অতসী বলল। আজ আমি দিই। সায়ান মুচকি হেসে খাবার অতসীর মুখের দিকে খাবার তুলে দিয়ে বলল। আমরা একজন অপরজনকে কতটা ভালোবাসি এটা জানতে হলে বুঝতে হলেও আমাদের দুজন দুজনকে সময় দেওয়া প্রয়োজন। আজ থেকে ঠিক 5 দিন পর তোমার যাওয়ার সময়। আশা করছি বুঝতে পেরেছো। কথাগুলো বলার সময় সায়ানের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। অতসীর গলা দিয়ে আজ যেন খাবারগুলো কেন নামছিল না কে জানে। সারা রাত অতসী সায়ানের বুকের পাশে মাথা রেখে জেগেছিল। ইদানিং আগের মতো অস্বস্তি কাজ করে না, কিন্তু অনামিকার এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয়। ভাবতেই অবাক লাগে সায়ান, ইফাদ কিংবা দিহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয়ে এত নিখুঁতভাবে কিভাবে ফাঁসিয়ে ফেলল। পরের দিনগুলো খুব দ্রুত পার হলো। অতসী যেদিন চলে যাচ্ছিল অতসীর বাবা এসেছিল, কিন্তু সায়ান তার সাথে অতসীকে একা ছাড়েনি। এয়ারপোর্টে সবাই ছিল কিন্তু সায়ান ছিল না। বাসা থেকে তাকে বিদায় দেয়, কারণ সে অতসীর চলে যাওয়া হয়তো সহ্য করতে পারছিল না। সবাইকে ছেড়ে যেতে অবশ্যই খারাপ লাগছিল। অতসী ভেবেছিল মিস্টার মাহমুদ অন্তত আসবে, এয়ারপোর্ট অবধি তার হাতে হাত রেখে যাবে, কিন্তু এমন হলো না। শুধু ইফাদ এসেছে সাথে। ইমিগ্রেশন শেষ করে অতসী কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল অতসীর, তবুও নিজেকে সামলে নিয়ে পাড়ি জমালো স্বপ্নের দেশে। প্রথমে অতসীর সব কিছুতেই সমস্যা হচ্ছিল। জলবায়ু পরিবর্তন, ঠিকমতো কিছুই করতে পারতো না। খেতে বসলে সায়ানকে মনে করে কেঁদে উঠত। সবসময় অতসী সায়ানের কমতি অনুভব করত। মুঠোফোনের উপর পাশে সায়ানের কণ্ঠে শুনে মাঝে মধ্যে কেঁদে উঠত অতসী। তবু অতসীর স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল না সায়ান, কারণ ভালোবাসার জন্য নিজের মনকে আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়, যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশেই উঠতে পারে, উড়ার জন্য যেন অন্যের আকাশে পাখনা না মেলে। নিজেকে সামলে গুছিয়ে উঠতেই কেটে গেল 3টে মাস। 3 মাসে অনেক কিছু শিখেছে অতসী, মানুষ চিনেছে, পরিবেশ বুঝে চলেছে। পাওয়ার খাতায় জমা অনেক হয়েছে, শুধু সায়ানের উপস্থিতির অনুভবগুলো বাদে। কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসীকে। খ্রিস্টানদের বিয়ে কখনো অতসী দেখেনি, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। মোটামুটি থিম অনুসারে লং ড্রেস পরেছে, অফ হোয়াইট কালারের, চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে কিছু ফুল। দ্রুত তৈরি হয়ে পৌঁছে যায় ভেন্যুতে। বিয়ের সব নিয়ম সে দেখতে চায়। বিয়ে শেষ হওয়ার পর একটা সময় নতুন বউ নিজের হাতের ফুল ছুঁড়ে মারে, যা অন্য কোনো মেয়ের হাতে পড়লে তার বিয়ে দ্রুত হয়, এটা তাদের মাননি। কিন্তু এবার ফুল এক ছেলে পেল। ছেলেটা অতসীর কলিগ। হুট করে এসে অতসীর সামনে হাঁটু গেড়ে ফুল নিয়ে বসে। চারপাশে সবাই হই হুল্লোড় করে অতসীকে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলছিল। অতসী এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ ঘাবড়ে নিজের দুহাতে কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না অতসীর হাত ধরতে যাবে, ঠিক তখন কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মেরে ফেলে দেয়। অতসী কিছু বুঝে ওঠার আগেই সামনে ছেলেকে একজন মেরে রক্তাক্ত করে ফেলছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। এ আর কেউ না, মিস্টার সায়ান মাহমুদ। হাসবে না কাঁদবে অতসী বুঝতে পারে না। দৌড়ে সায়ানের কাছে যেতেই সায়ান হাত দিয়ে ইশারা করে থেমে যেতে। চারপাশে লোকজন জমে গিয়েছে। ইতিমধ্যেই কয়েকজন মিলে সায়ানকে ছাড়িয়ে নিয়েছে। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি সামলে উঠতে অতসী সবাইকে বলে সায়ান ওর স্বামী, কারণ না হলে সায়ানের জেলে যাওয়া নিশ্চিত। সায়ান অতসীকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসে। রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল অতসীর হাত ধরে। গাড়ির কাছে আসতে অতসী বলল, মিস্টার মাহমুদ, আপনি শার্ট খুলে ফেলুন, ভিজে গেছে তো। কেন? আমার জরিমানা করানোর খুব প্রয়োজন? মানে জরিমানা আসলো কোথা থেকে? এই দেশের নিয়ম এটা। খালি গায়ে কেউ রাস্তায় চললে তাকে জরিমানা করা হয়।
আচ্ছা, আপনি এখানে কিভাবে, কখন, কবে এসেছেন? তোমার সাথে একই ফ্লাইটে। রাইমা দিহানের সম্পর্ক ইদানিং বেশ স্বাভাবিকভাবেই চলছে। একদিন বিকেলে দিহান খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছিল। কফির মগ সামনে রাখতে রাখতে রাইমা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত কিসের চিন্তা? ভাবছি। কি? আচ্ছা, এটা কখনো ভেবেছো সায়ান যদি আন্টিকে অতসীর কথা স্পষ্টভাবে বলে থাকে, তাকে দেখিয়ে থাকে, তাহলে আন্টি কেন অনামিকার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল? অনামিকা অপমান করার পর কেনই বা আন্টি বিয়েতে রাজি হলো? সব রহস্যের সমাধান হলেও ঘুরে ফিরে আমরা সেখানেই আটকে আছি, কারণ মূল অধ্যায়ে আমরা এখনো যেতেই পারিনি। অ্যাপার্টমেন্টে ফিরে এসে অতসী দ্রুত ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সায়ন অতসীকে শাড়িতেই পছন্দ করে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়ে দ্রুত ভুনা খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিল। ইতিমধ্যে সায়ন ফ্রেশ হয়ে বেরিয়েছে। কলিং বেল বেজে উঠতেই সায়ন বেরিয়ে যায়, ফিরে আসে লাগেজ হাতে। অতসী যখন রান্না শেষ হলো তখন সায়ন কাউচে বসে ল্যাপটপে কিছু করছিল। অতসী পাশে বসতেই দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনে আর কিছুই না, কিচেনের সব কিছু দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো বিষয় বুঝতে। এর মানে হচ্ছে মিস্টার শায়ান মাহমুদ অতসীকে নজরবন্দি করে রেখেছিল। পুরো বাসায় সিসি ক্যামেরা ইনস্টল করা। পা তুলে অতসী শায়ানের পিঠের উপর ভর দিয়ে বসে। এখানে আসার পর একবারও কথা বলেনি শায়ান। অভিমান। তাই তো। মিস্টার মাহমুদ, আপনি এখানে কেন এসেছেন? মিস করছিলেন আমায়? না। অতসী ভেবেছিল উত্তর হ্যাঁ হবে, কিন্তু না, মুখের ওপর না। এ বড্ড অন্যায়। তবে কেন এসেছেন? আমি তো আপনাকে মিস করিনি। শায়ান অতসীর কথার উত্তর না দিয়ে উঠে চলে যায়। ফিরে আসে হাতে খাবার নিয়ে। প্রায় 3 মাস পর অতসী আজ শায়ানের হাতে খাবার খাবে, খুশিতে ডগমগ। শায়ান অতসীর মুখের দিকে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, তোমার কালিকরা জানে না যে তুমি বিবাহিত? কি জানি? কখনো বলনি? কেউ জিজ্ঞাসা করেনি তো। আচ্ছা, আপনি বলেছেন আপনি আমার সাথে এসেছেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? অতসীর কথায় শায়ান বাম পাশের জানালার দিকে ইশারা করে। তার মানে অতসীর ধারণা ঠিক। কেউ একজন জানালার পর্দার আড়ালে অতসীকে দেখত। কেউ যে অতসীকে ফলো করে, এমন কথা শায়ানকে অতসী বলেছিল। কিন্তু শায়ান কথা গায়ে মাখেনি। আজ বুঝতে পারছে কেন গায়ে মাখেনি। মিস্টার মাহমুদ, আপনার ব্যবসা বাণিজ্য তো লাটে উঠবে। কেন? বাহ, আপনি এখানে আমার সাথে থাকবেন, দেশের বাইরে? তাহলে ওসব কে দেখবে? কাল সকালে বুঝতে পারবে। খাওয়া শেষে শায়ান উঠে ফ্রেশ হয়ে এসে লাইটস অফ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। অতসী কি ভেবেছিল কাল রাতেও যে শায়ান আজ এভাবে এখানে থাকবে? শায়ানের হাতে হাত রেখে অতসী বলল, মিস্টার মাহমুদ, অভিমান? না। তাহলে কথা বলছেন না কেন? কারণ অতসী, তুমি সব বুঝতে পারো, শুধু আমাকে ছাড়া। ভালোবাসি তো। অতসীর কথায় শায়ান ধরফরিয়ে উঠে লাইট অন করে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি বললে? ভালোবাসি তো। শিওর তুমি? না, আমি শিওর হব কেন? শিওর তো হবে সাহারা আপু। আহা, কত প্রেম, যত সব। মেয়েরা নিজেদের মধ্যে এই একটা গুণ খুব ভালোভাবে রপ্ত করতে জানে। তা কি জানো? তারা যাই হোক, প্রিয় মানুষকে যদি কেউ ভুলেও বলেছে যে পছন্দ করে, তবে তারা সারা জীবনে তার নামটা ভুলবে না, এবং সব সময় প্রিয় মানুষটাকে এটা নিয়ে খোটা অবশ্যই দেবে। ভালো করি। এটা বেশ। অভিমান করার কথা আমার, আর এখানে উল্টে। শায়ানের কথায় উত্তর না দিয়ে অতসী নাক ফুলিয়ে বসে আছে। রাগ করলে মানুষ গাল ফুলিয়ে বসে থাকে, কিন্তু অতসীর নাক ফুলে যায়। সেই ফোলা নাকে টুক করে শায়ান একটা কামড় বসিয়ে দিয়েছে। সে রাতে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো নিত্য নতুনভাবে একে অপরকে আবিষ্কার করে নেওয়া। কয়েক দফা ভালোবাসাবাসির পর ভোর রাতে কখন অতসী ঘুমিয়েছে নিজেও জানে না, কিন্তু শায়ান পুরো সময় জেগে রইল। পুরো 2 বছর অ্যানালাইসিস করতে ব্যস্ত শায়ানের চিন্তায় ব্যাঘাত ঘটল অতসীর ফোনে আসা কলে। মেসেঞ্জারে এত সকালে কল? হিসেব করে দেখলো বাংলাদেশে তখন বেলা প্রায় 11টা।
অনামিকার কল দেখে সায়ন মোটেও অবাক হয়নি। সায়ন জানে ইদানিং দুই বোনের মধ্যে বেশ সখ্যতা। বাবা মায়ের ভুলের জন্য মাঝপথে দু বোন আলাদা হয়েছিল, কিন্তু সময়ের স্রোত সব ঠিক করেছে। তবুও সায়নের মনে অনামিকাকে নিয়ে একটা খুঁতখুঁত ভাব কাজ করে, হয়তো অনুশোচনা। যাই হোক, ফোন সাইলেন্ট করে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো সায়ান। একজন সফল পুরুষের পিছনে যেমন একজন নারীর অবদান থাকে, ঠিক তেমন একজন সফল নারীর পিছনে থাকে একজন পুরুষের অবদান। সায়ন অতসীর জন্য এক আশীর্বাদ স্বরূপ অবদান রেখেছে। সব সময় ছায়ার মতো সাথে চলেছে, কেয়ার করেছে, শাসন করেছে, ভালোবেসেছে, ভুল শুধরে দিয়েছে। তাই তো ঠিক 2 বছর পর আজকে সে কাঙ্ক্ষিত দিন এসেছে। বেস্ট ওম্যান এন্টারপ্রিনিউয়ার এর খেতাব আজ অতসী পেতে বসেছে। দেশে বিদেশে প্রায় 200 জন দরিদ্র নারীদের নিয়ে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলতে পেরেছে। এতে দিহান রাইমার অবদান কিন্তু কম নয়। দিহানের হাত ধরে কাজের শুরু, কিন্তু সায়নের সাথে পথ চলা। হ্যাঁ, 2 বছর পার হয়েছে। সায়ান নিজের বিজনেসকে মাল্টিন্যাশনাল করতে সক্ষম হয়েছে। সেদিন অতসী নিজেকে প্রমাণ করেছে। এমন একদিন সায়নের অফিসে একটা পার্সেল আসে। নাম ঠিকানা কিছুই নেই, শুধু সায়নের নামে এসেছে এটাই। পার্সেল খুলে সায়ন হতভম্ব হয়ে বসে আছে। কিছুক্ষণ পর দ্রুত উঠে ফিরে আসে অতসীর কাছে। অতসী তখন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অনেক হয়েছে, এবার ফিরে যাবেই। সায়নকে এ সময় ফিরে আসতে দেখে অতসী উঠে দাঁড়ায়, ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু একটা টেবিলে রেখে ধীরে ধীরে অতসীর দিকে এগিয়ে আসে সায়ান। অতসীর কথায় উত্তর না দিয়ে হাঁটু গেড়ে অতসীর সামনে বসে। পেটের দিকটার কাপড় সরিয়ে দিয়ে অজস্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছিল। অতসী সায়নের চুলে হাত রেখে বলল, এত সহজে বুঝলেন কিভাবে? আমি তো মনে করেছিলাম আপনি ভয় পাবেন, কে পাঠালো চিন্তাই থাকবেন আর আপনি আমার সব আশায় পানি ফেলে দিলেন। সায়ন উঠে দাঁড়িয়ে প্যাকেট থেকে প্রেগন্যান্সি কিট বের করে অতসীর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না মিসেস মাহমুদ। রেজাল্ট পজিটিভ, আমি বাবা হব। অথচ তুমি আমাকে না জানিয়ে নিজের মুখে না বলে কুরিয়ার করে আমাকে এটা পাঠিয়েছ, শুধুমাত্র আমি যেন চিন্তায় থাকি কে পাঠাতে পারে। অথচ এটা চিন্তা করলে না যে আমি তোমার সব পাগলামির সাথে খুব ভালোভাবে পরিচিত। তবে এই ভারী অন্যায়। অন্যায়? তা নয় তো কি? এইভাবে সকাল সকাল সারপ্রাইজ দেয় কেউ? জানো কতটা দ্রুত ড্রাইভ করে এসেছি? এদিকে ট্রাফিক রুলস, অন্যদিকে এই নিউজ। আমার মধ্যে কি চলছিল শুধু আমি জানি। জরিমানা হয়েছে, আর আমি কখনো কারো জরিমানা মকুব করি না। বেশ কয়েকদিন পর সায়ান অতসী দেশে ফিরে আসে। অতসীর আদর যত্নে কমতি রাখছে না সায়ান। মাঝে বড় মা এসে অতসীর সাথে দেখা করেছে। অতসীর বাবার প্রতি 2 মেয়ের এখন কোনো অভিযোগ নেই। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। অনামিকা এখন দরিদ্র বিধবা মহিলা, এতিমদের নিয়ে কাজ করছে, চেষ্টা করছে তাদের সুন্দর একটা জীবন উপহার না দিতে পারলেও যেন স্বাভাবিক একটা জীবন দিতে পারে। কিন্তু রেদওয়ানকে মাপ করতে পারেনি। আদেও পারবে কি না সে জানে না, তবে রেদওয়ান হাল ছাড়েনি। অনামিকার সাপোর্ট হওয়ার চেষ্টা সে করেই চলেছে। আজ সায়ানদের বাসায় সবাই একত্র হয়েছে। অনেকদিন পর পুরো ফ্যামিলি, দিহান, ইফাদরা সবাই একসাথে। কিন্তু সকাল থেকে অতসী বার চারে বমি করে ক্লান্ত শরীরে গায়ে এলিয়েছে মায়ের কাছে। এসির মধ্যেও ঘামছে সে। সায়ন অতসীর পায়ের কাছে বসে আছে। অনামিকা হাত পাখা দিয়ে বাতাস করছিল। তখন রাইমা হাতের তেঁতুল গোলা পানি নিয়ে আসে। অতসীর দিকে এগিয়ে দিতেই অনামিকা বাধা দেয়। সবে মাত্র 3 মাস চলছে। রাইমাকে বাধা দেওয়ায় রাইমা বেশ খানিকটা মন খারাপ করে, কারণ সে ভেবেছিল অতসীর বমি এতে কমে যাবে। অনামিকা সায়নকে উদ্দেশ্য করে বলল, মিস্টার শাহিন মাহমুদ, নিজের জিনিসের খেয়াল নিজে রাখতে শিখুন। খেলা কিন্তু এখনও শেষ হয়নি, ভুলে যাবেন না। প্রতিটি চুনোপুটির পেছনে রাঘব বোয়াল থাকে। শেষ বাক্যে বলার সময় অনামিকার স্থির দৃষ্টি ছিল রাইমার দিকে। পুরো পৃথিবী একটা সংসার, এখানে কারোর জন্য কিছুই থেমে থাকে না। একজন না থাকলে অপর মানুষ ঠিক না থাকা মানুষের দায়িত্বগুলো পালন করে। তাই হয়তো পৃথিবীকে জগৎ সংসারও বলে। আমার মতে থাকুক না এই পৃথিবী দায়িত্বের সংসার হিসেবে, যেখানে দায়িত্বগুলো নিতে হয় না চাইতেও, পালন করতে হয় হাসি মুখে কিংবা অধিকারে। আজ সত্যি অতসীর সংসারে সুখ নেমে এসেছে।
ছেলেরা খেতে বসেছে, সায়ান, ইফাদ, রেদওয়ান, আমিনুর সাহেব, দিহান। কিছুক্ষণ আগে বলা অনামিকার কথা হয়তো তোলপাড় করে চলেছে কারো কারো মনে, তবুও সবাই আড্ডায় মগ্ন। কিন্তু দিহান স্থির বুঝতে পারছে না, একটা অজানা অস্থিরতা কাজ করছে মনে। খাওয়া প্রায় শেষের দিকে হলেও দিহানের প্লেটে খাবার তেমনই আছে। সহ্য না করতে পেরে ডাইনিং টেবিলের উপর সজোরে আঘাত করে দিয়ান বলল, কেন বললি এসব? কেন এসব করার খুব প্রয়োজন ছিল? তুই সত্যি মানুষ? খাবার টেবিলে সবাই হতভম্ব হয়ে বসে আছে। দিহান কথা শেষ করতে করতে জোরে আবার আঘাত করে। কয়েক মুহূর্ত পর অতসীর হাত অনামিকা এগিয়ে নিয়ে আসছিল। মেয়েটা কয়েক ঘন্টায় নুইয়ে পড়েছে। ওদের আসতে দেখে দিহানের সামনে থাকা মানুষটা বেশ আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে। এটো হাত খাবারের থালায় রেখেই বলতে শুরু করে, ওহ, মিস অনামিকা ইসলাম তাহলে সব বলে দিয়েছে। ভালো, বেশ ভালো। শেষ পর্যন্ত আমে দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। এদিকে সায়ান খুব শক্ত করে অতসীর ডান হাত আঁকড়ে ধরে আছে। চেয়ারে বসিয়ে আলতো করে মাথায় ডান হাত রেখে বলল, যা হচ্ছে বা শুনবে শুধু হালকাভাবে নিজে শুনবে। মাইন্ডে নিয়ে এগুলো নিয়ে চিন্তা করলে আরও ভেঙে পড়বে। তোমার থাকা প্রয়োজন, না হলে কখনো এখানে তোমাকে আমি নিয়ে আসতাম না। সায়ানের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি হাসলো। হেসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এত প্রেম কোথায় থেকে আসে রে? তোর এই প্রেমের জন্য আজ এই দশা। তুই কি জানিস এই মেয়ের জন্য তোর মা কেল্লাফাতে হতে যাচ্ছিল? দিহান এই কথা শুনে এগিয়ে গিয়ে কলার ধরে উঠিয়ে জিজ্ঞেস করে, শালা জানোয়ার, লেডিকার একটা কিছু বললে মেরে এখানে পুঁতে দিব। রাইমা খুব শক্তি দিয়ে দিহানকে ছাড়িয়ে নিয়ে আসে। সামনের ব্যক্তি এক ঢোক পুরো গ্লাস পানি শেষ করে হাত ধুয়ে চেয়ারে পুনরায় আয়েসি ভঙ্গিতে বসে বলতে লাগলো, ফাদ, আমার নামের মধ্যে লুকিয়েছিল তোদের জন্য পাতা ফাদ, অথচ তোরা বুঝিসনি। হ্যাঁ, আমি ইফাদ। এই পুরো পুতুল নাচ নাটকের সংলাপ আমি সাজিয়েছি। আর তোরা তোরা তো আমার পুতুল নাচের সেই পুতুল, যাকে আমি যখন যেমন চেয়েছি ঠিক তেমনই নাচিয়েছি। ওয়েট ওয়েট, প্লিজ কেউ কোনো প্রশ্ন করবে না রাইমা। আমি সব বলবো, কিন্তু ডিস্টার্ব আমার মোটেও পছন্দ নয়। তো মিস্টার সায়ান মাহমুদ, তোর মনে আছে তুই কোথায় তোর মিস মাহমুদকে দেখেছিলি? আমার কিন্তু মনে আছে, কারণ আমি তোর সাথে ছিলাম। আমাকে লুকিয়ে চড়িয়ে সেদিন দুপুরে যখন তুই অতসীকে নদীর পাড়ে দেখেছিলি, তার ঠিক 56 মিনিটের মাথায় অতসীর পরিবারের পুরো ডিটেলস আমি পেয়েছিলাম। যদিও তখন এসব কিছুই প্ল্যান করিনি, কিন্তু ওই যে কপালে লিখন না যায় খণ্ডন, তুই যেদিন আন্টিকে অতসীকে দেখিয়েছিলি সেদিন মাত্র 37 সেকেন্ডের মধ্যে তোর নিয়তি আমি পাল্টে দিয়েছিলাম। কিভাবে? তুই যখন আন্টিকে দেখালি ঠিক সেই মুহূর্তেই তোর ফোনে কল এলো। তুই পিছন ফিরলি। অথসী হঠাৎ কোনো কারণে মাটিতে বসে পড়ল। ওর জায়গায় অনামিকা দাঁড়ালো। আন্টি অনামিকাকে দেখালো। দেখ নিয়তির খেলা। তুই পিছন ফিরতে ফিরতে অনামিকা বসে আর অতসী দাঁড়িয়ে যায়। তুই মনে করিস আন্টি অতসীকে দেখেছে। আন্টি মনে করে তুই অনামিকাকে পছন্দ করিস। তার পরের কাহিনী সবার জানা। যেহেতু ওদের সব খবর আমার কাছে ছিল, তাই আমি খুব সহজেই এরপর অনামিকার সাথে যোগাযোগ করি। আমি জানতাম অনামিকার অতীত বর্তমান, তাই ওকে হাত করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ঝামেলা হতো অনামিকার বাচ্চা। কি করব বল? এত বছরের প্রতিশোধ কয়েক সপ্তাহের ভ্রূণের জন্য তো আর নষ্ট হতে দিতে পারি না। তাই জুসের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম। যথারীতি অনামিকার মিসক্যারেজ হলো ও মানসিকভাবে আবারও ভেঙে পড়ল। আমার জন্য সুবিধা হচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে অতসীর জন্য দরদ দেখাতো। তখন আবার ছোটবেলা থেকে না পাওয়ার লিস্ট ধরতে হতো। আন্টি সায়ানকে বলেছিল, মেয়ে ভালো না, তুই মেয়ের বোনকে বিয়ে করতে চাইলে আমি এনে দিব। এটা আরো ভালো খবর ছিল আমার জন্য। ওই যে হিউম্যান সাইকোলজি, দুদিকেই খাটাতে লাগলাম। যখন যখন অনামিকা সায়ানের কাছে অতসীর নিন্দা মন্দা করত, তখন আমি আগুনে ঘি ঢালতাম আমার কথা দিয়ে। অনামিকার অসহায়ত্ব এমনভাবে সায়ানের কাছে উপস্থাপন করতে লাগলাম যাতে সায়ান বাধ্য হয়ে অনামিকার সাথে যোগাযোগ রাখত। এদিকে সায়ানকে আমি যতই বুঝিয়েছি অতসী খারাপ, ততই সে ওর জন্য পাগল হচ্ছিল। তাই তো কিডন্যাপ করতে যাচ্ছিল। ঠিক আগ মুহূর্তে অনামিকাকে অতসীর জায়গায় কিডন্যাপ করাতে হয়। আন্টি যেহেতু বিয়ের আগে কর্ণে দেখেনি, তাই আগে বোঝেনি। দেখেনি না, আমি দেখতেই দেইনি। একদম বিয়ের বরযাত্রী নিয়ে অনামিকার বাড়ি পৌঁছে অনামিকাকে দেখে।
আন্টি তখন চাইলেও কিছু বলতে পারেনি, ছেলের খুশি আর অনামিকার সম্মানের জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে অনামিকা বলল সে বিয়ে করবে না, কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই মিথ্যে বিয়ের ড্রামা করতে হয়। তারপর সব নর্মাল। কিন্তু অ্যাক্সিডেন্ট সব পাল্টে দিল। ভেবেছিলাম অন্যভাবে দিহানের থেকে প্রতিশোধ নিব, কিন্তু অ্যাক্সিডেন্ট পর অতসীর প্রতি দিহানের কেয়ার দেখে অনামিকাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলাম। না হলে অনামিকাকে মারা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। আচ্ছা দিহান, তোর কি এটা মনে হলো না যে ইফাত বিয়ের পর অতসীর সাপোর্ট হচ্ছে? সে চাইলেই বিয়ে আটকাতে পারত। রাইমার সন্ধান তোকে আমি দিয়েছিলাম। অতসী রাইমার মাঝে তুই যে কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর তোর কষ্টে এমন শান্তি আমি সারা জীবন অনুভব করিনি। হঠাৎ একসময় মনে হলো অনামিকাকে সরিয়ে দেওয়া উচিত। তাই তো সায়ান অতসী গ্রামে গেলে চেষ্টা করলাম, কিন্তু অতসীর মায়ের জন্য পুরো প্ল্যানে পানি পড়ল। এদিকে হাসপাতালে আবার সবার মিটমাট। শান্তভাবে আবার পুনরায় সাজানোর আগেই অনামিকা সুস্থ, কিন্তু কোনোভাবে আমার মনে হলো অনামিকা সায়ানের সাথে নিজেকে আবদ্ধ করতে চাচ্ছিল, হয়তো নিয়তি মেনে। তাই তো অতসীর রুমের ঠিকানা আমি দিলাম অনামিকাকে। সায়ান ভুল করেনি। কথায় কথায় সায়ানকে এতটা মগ্ন করেছিলাম ও দরজা খোলা থাকার কথাই ভুলে যায়। ওই যে সব মস্তিষ্কের খেলা। পরবর্তী সব সবার জানা। আমি চাইছিলাম অনামিকা যেন কোনোভাবেই আমার নাম মুখে না আনে, অন্তত সেদিন। পরবর্তী পুতুল হলো রাইমা। ওকে দিয়ে সবটা এমনভাবে উপস্থাপন করিয়েছিলাম যে সবাই বাধ্য হয় অনামিকাকে সহমর্মিতা দেখাতে। ইন্ডিয়া পাঠিয়েছিলাম আমি নিজে, সেখানেও চেষ্টায় ছিলাম ওকে সরিয়ে দেয়ার, কিন্তু পারিনি রেদওয়ানের জন্য। আর সে না পারা আমাকে সত্যি বলতে বাধ্য করে দিল। এদিকে সায়ান বাবা হতে চলেছিস, এত সুখ তোকে দেই কি করে? তাই তো অতসীকে কাল রাতে সেই মেডিসিন দিয়েছি, যার ফলে ও অসুস্থ হয়ে বাচ্চা অ্যাবর্ট হয়ে যায়। ইফাদের কথা শুনে অতসী খুব জোরে সায়ানের হাত ধরে। সায়ান অতসীর হাত ছেড়ে দিয়ে ইফাদের নাক বরাবর ঘুষি মারলে ইফাদ পড়ে যায়। আফরিন দ্রুত ইফাদকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে নাক থেকে পড়া রক্ত মুছে দিচ্ছিল। অঝরে কাঁদছিল আফরিন। দিহান শান্ত গলায় জিজ্ঞেস করলো, কেন করলি এমন? উচ্চ শব্দে গা দুলিয়ে হেসে ইফাদ উত্তরে দেয়, মনে আছে মাধ্যমিকের পর আমাদের সাইকেল রেস? সেই রেসে তোরা হেরেছিলি, জিতেছিলাম আমি, কিন্তু ফিরে আসার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তোরা একজন আরেকজনের হাত ধরলেও আমার হাত ধরিসনি। আমি পড়ে যাই প্রায় 70 ফিট উঁচু জায়গা থেকে। আমার স্বপ্ন সব শেষ হয়ে যায় সে রাতে। আমি কখনো সামরিক বাহিনীতে যোগ দিতে পারিনি। কেন জানিস? আমার ডান পায়ের গোড়ালিতে সমস্যা হয়। আমি ঠিকমতো দৌড়াতে পারিনি। ঠিক যেদিন আমার সুখ, আমার স্বপ্ন তোরা ছিনিয়ে নিয়েছিস, সেদিন থেকেই আমিও প্রতিশোধ নিতে চেয়েছি, এবং আমি পেরেছি। দীর্ঘশ্বাস ফেলে সায়ান বলল, ইফাত, সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট মাত্র। আমাদের কারো হাত ধরার সুযোগ তোর ছিল না। দিহান আমাকে তুলে নেওয়ার পর তোর দিকে হাত বাড়ানোর আগেই তুই পড়ে গেছিলি। এতে কারো দোষ ছিল না, যা দোষ ছিল সব নিয়তির। বিনিময়ে হাসল ইফাদ, কিন্তু কোনো উত্তর দিল না। প্রায় 2 মাস পর আজকে অতসীর প্রথম সোনোগ্রাফি রিপোর্ট হাতে পেল। 3টে বাবু আসতে চলেছে। সায়নের খুশির থেকে চিন্তা বেশি, এই একটু পেটে 3 জনের জায়গা হবে কি করে? সায়নের এমন মিষ্টি চিন্তায় অতসী শুধুই হাসে। ইদানিং তো রাইমার প্রতিদিন আসে, পেটের কাছে মুখ নিয়ে হাজারো গল্প করে অতসীকে তো রাইমা চিনেই না। সেদিন সায়ান দিহানের ডান হাত নিয়ে অতসীর পেটে রেখে বলে, তোর অনুভব করার অধিকার আছে। অন্তত অতসীর বন্ধু হিসেবেও তুই এই সুখ অনুভব করতে পারিস। দিহান সেদিন সবেমাত্র দুবাই থেকে ফিরেছে। ক্লান্ত শরীরে যেন স্নিগ্ধতার বৃষ্টি হচ্ছিল। মিনিট 10 পর দিহান রাইমার দিকে তাকিয়ে বলল, এবার তোরাই আমার জুনিয়র মেয়ে চাই, তাহলে আমার এই বাবাইগুলো আর সাথে খেলবে। রাইমা লজ্জা পেয়ে অতসীর কাঁধে মুখ লুকালে অতসী বলে, দিহান, দিহান, আমাদের 2 বান্ধবীর আগে থেকে ডিল করা আছে। আমরা ভবিষ্যৎকালে বিয়ান হব। আপনার আপত্তি আছে? আরে আপত্তি কিসের আপত্তি? আজকে আমি তোকে পাকা কথা দিলাম, দিয়ান, তোর মেয়েকে আবার ছেলে দিয়ে আনবো। আপত্তি থাকলে আমি তুলে আনবো, তারপর বিয়ে করিয়ে দরকার পড়লে ঘরে বন্দি করে রাখবো। শালা, তুই এছাড়া আর পারিসটা কি? খালি গুন্ডামি। তবে আমি রাজি, কিন্তু তার আগে লেডি তোমার রায়কে বোঝাও।
রাইমা মেয়েকে রাগ করে দৌড়ে চলে যায়। তখন অতসী বলে, আমাদের সবার সব গুছিয়ে উঠতেই দাদাভাই সব তছনছ হয়ে গেল। সামনের মাসে হয়তো রেদন ভাইয়া আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। বাবার অনুরোধ কিংবা আমরা মিলে হয়তো আপুকে রাজি করিয়েও দিতে পারবো। কিন্তু কখনো ভেবেছেন আফরিনের মনের অবস্থা? ও কি করে আপুকে মেনে নেবে? আর দাদা ভাই? ইফাত যা করেছে এর জন্য ওর যা শাস্তি হয়েছে উপযুক্ত শাস্তি। ও যদি ওর ভুল বুঝে অনুতপ্ত হয় তবে ফিরে আসার পর আমরা ওকে ফিরে দেব না, ভালোবেসে জড়িয়ে নেব, কিন্তু আগে অনুতপ্ত হতে হবে। সায়নের কথায় দিহান সহমত প্রকাশ করে বলল, লেডি, এসব চিন্তা করো না, আমরা ইফাতকে ফেলে দিব না। কিন্তু প্রতিশোধের নেশায় মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। বিবেকহীন মনুষ্যত্বহীন মানুষ যে পশুর থেকেও অধম। 3 বছরের কারাদণ্ড হয়েছে ইফাদের। অনামিকা মামলা দায়ের করে। ইফাদ সব দোষ স্বীকার করে। অনামিকা নিজের দোষের কথাও বলে সে নিজের শাস্তি চাইলেও ডক্টর নাতাশা জবানবন্দি দেয় অনামিকা তখন মানসিকভাবে অসুস্থ ছিল। ডক্টর নাতাশাকে ইফাদ সাক্ষী দিতে অনুরোধ করে। মাঝে মধ্যে অতসী আসে ইফাদের সাথে দেখা করতে, কিন্তু ইফাদ দেখা করে না। সে বলেছে, যেদিন পশু থেকে মানুষ হতে পারবো সেদিন তোমার কাছে আসবো। অতসী ওর দাদা ভাইয়ের অপেক্ষায় আছে। হয়তো ইফাদ অনুতপ্ত, তাই হয়তো এমন বলে। এত কিছুর মাঝেও আফরিন ইফাদকে ছেড়ে যায়নি, কারণ যে মানুষকে অন্তর থেকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। আফরিনের সাথে ইফাদ দেখা করলে ইফাদ বলে, তুমি অবশ্যই চাইবে না জেল ফেরত আসামিকে তোমার জীবনসঙ্গী হিসাবে। তুমি নিজের জীবনে এগিয়ে যাও, আমি দাবি রাখবো না। আফরিন বাঁকা হাসি হাসে প্রতি উত্তরে। যতখানি হাত স্পর্শ যায় ততখানি স্পর্শ করে বলে, তুমি ফিরে আসো অবধি তোমার দায়িত্বগুলো না হয় আমার থাকুক। আমি নিলাম তো সব দায়িত্ব তোমার। তুমি শুধু ফুলগুলো সূত্রে পবিত্র হয়ে ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো।